মনে করুন ডক্টর ইউনূস বাংলাদেশে নতুন আইন প্রণয়ন করলো। নিজের ইচ্ছা মতো চুল কাটা যাবে না, লাল লিপস্টিক ব্যবহার করা যাবে না, সরকার যে স্টাইলের কাপড় নির্দিষ্ট করে দেবে সেই স্টাইলের কাপড় পরতে হবে, অন্যথায় হবে জেল জরিমানা। দাদা যদি কোনো অপরাধ করে তার শাস্তি পেতে হবে তার পরবর্তী 3 প্রজন্ম অর্থাৎ নাতি পর্যন্ত। তাহলে আপনি কি করবেন? আপনি নিশ্চিত শাহবাগে গিয়ে আন্দোলন শুরু করবেন, তাও যে সে আন্দোলন নয়, একদম সরকার পতনের আন্দোলন। কি তাই না? আপনি যেসব আইনের বিরুদ্ধে সরকার পতনের আন্দোলন করবেন সেই সব আইন উত্তর কোরিয়ার মানুষ নীরবে সহ্য করে যাচ্ছে। বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ স্বৈরশাসনের দেশে এইভাবেই দমবন্ধ জীবনযাপন করছে মানুষ। চলুন দেখে আসি উত্তর কোরিয়ার মানুষের জীবনযাপনের ভয়াবহতা। 1982 সালে উত্তর কোরিয়ার একটি পলিটিক্যাল প্রিজন ক্যাম্পে জন্ম নেয় একটি শিশু। বাবা মা শখ করে নাম রাখেন সিং ডং হিউক। বাচ্চাটির জন্ম যেহেতু জেলে তাই সে বড়ও হতে থাকে জেলে। তবে বাচ্চাটির বাবা মার কোনো অপরাধ ছিল না। বাচ্চার দাদা উত্তর কোরিয়ার সরকারের বিরুদ্ধে কথা বলেছিল, সেই অপরাধে তার পুরো পরিবারকে জেলে পাঠানো হয়। প্রচণ্ড কষ্টে দিন কাটছিল ছোট্ট বাচ্চাটির। ক্ষুধায় সে ঘাস ও ইঁদুর খাওয়া শুরু করে। কিন্তু তার বয়স যখন 5 বছর তখন জেল থেকে পালানোর অপরাধে তার পুরো পরিবারকে তার চোখের সামনে হত্যা করা হয়। এরপর 2005 সালে সে নিজেও পালানোর চেষ্টা করে এবং সফল হয়। শুধু জেল থেকেই না, বরং উত্তর কোরিয়া থেকেই সে পালায়। পরবর্তীতে সিংডং উত্তর কোরিয়ার এসব প্রিজন ক্যাম্পের ভয়াবহতা তুলে ধরে বিশ্বের কাছে। তার জীবনী নিয়ে লেখা হয় এসকেপ ফ্রম ক্যাম্প 14 এই বইটি। শুরুতে কিন্তু উত্তর কোরিয়াতে এমন ভয়াবহ আইন ছিল না। 1945 সালের 15ই আগস্ট জাপানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে কোরিয়া। এই স্বাধীনতা যুদ্ধের নায়ক কিম ইল সাং হন দেশের প্রথম সুপ্রিম লিডার। তিনি উত্তর কোরিয়ার লিডার হওয়ার পর ধীরে ধীরে এক নায়ক শাসন কায়েম করে এবং নিজের মতাদর্শ প্রতিষ্ঠা করেন। শুরু হয় কিম পরিবারের স্বৈরশাসন। 1945 সাল থেকে উত্তর কোরিয়ায় চলছে পরিবারতন্ত্র। আর এই পরিবারতন্ত্র টিকিয়ে রাখতে দেশের সরকার জনগণের ছোট থেকে ছোট বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। কিম পরিবার জনগণকে যা করতে বলেন সেটাই আইন হয়ে দাঁড়ায়। উত্তর কোরিয়ায় হাই স্কুল পর্যন্ত পড়াশোনা ফ্রিতে দেওয়া হয়। প্রতিটি বাচ্চার স্কুলে যাওয়া বাধ্যতামূলক। যদি কেউ স্কুলে না যায় তাহলে তার জন্যও রয়েছে শাস্তির ব্যবস্থা। শুনতে এটা একটি ভালো দিক মনে হলেও আসল চিত্র ভিন্ন। স্কুলগুলোতে শিক্ষকরা টাকার বিনিময়ে বাচ্চাদের নম্বর দেন। যারা টাকা দিতে পারেন না তাদের রেজাল্টও ভালো হয় না। তবে এখানেও রয়েছে বৈষম্য। উচ্চবিত্ত সরকারের ঘনিষ্ঠজনদের জন্য রয়েছে আধুনিক স্কুল এবং সাধারণ বাচ্চাদের জন্য নিম্নমানের স্কুল। স্কুলের গণ্ডি পেরোলে শুরু হয় সবচেয়ে বড় বৈষম্য। যারা বিশাল অঙ্কের টাকা ঘুষ দিতে পারে একমাত্র তারাই কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়। কলেজের গণ্ডি পেরোলেই সকল শিক্ষার্থীকে বাধ্যতামূলক 10 বছর সেনাবাহিনীতে কাজ করতে হয়। উত্তর কোরিয়ায় কোনো ইন্টারনেট নেই, তবে দেশটির নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা রয়েছে যেখানে তারা বহির্বিশ্বের কোনো খবর পায় না। এমনকি সকল প্রকার বিদেশি টিভি চ্যানেলও ওই দেশে নিষিদ্ধ। কিছু সরকারি টিভি চ্যানেল রয়েছে যেখানে কোরিয়ার সুপ্রিম লিডারের গুণগান গেয়ে দিন শুরু হয় আর সারাদিন চলতে থাকে সরকারের প্রপাগান্ডা। দেশটিতে লাল লিপস্টিক ব্যবহার করা নিষিদ্ধ, পশ্চিমা কাপড় পরা নিষিদ্ধ, জিন্স পরা নিষিদ্ধ। আর এই সব বিষয় দেখাশোনার জন্য রয়েছে উত্তর কোরিয়ার বিউটি পুলিশ। কেউ এই নিয়ম ভঙ্গ করলে বিউটি পুলিশ সাথে সাথে অ্যাকশন নেয়। এছাড়াও কেউ নিজের ইচ্ছামতো চুল কাটতে পারবে না। দেশটিতে ছেলেদের জন্য 14টি ও মেয়েদের জন্য 18টি চুলের স্টাইল বেঁধে দেওয়া আছে। কেউ এর ব্যতিক্রম করলে তার জন্যও রয়েছে শাস্তি। এমনকি দেশটির সুপ্রিম লিডার কিং জং উনের মতো কেউ যদি চুল কাটে তাহলে তাকে দেওয়া হয় মৃত্যুদণ্ড। দেশটিতে বাহিরের কোনো সিনেমা বা নাটক দেখার অনুমতি নেই। যদি কেউ দেখে এবং ধরাও পড়ে তার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। কিন্তু তবুও মানুষ অবৈধভাবে নাটক এবং সিনেমা পাচার করে। গভীর রাতে আলো নিভিয়ে ভলিউম কমিয়ে তারা এগুলো দেখে। শুধু তাই না, উত্তর কোরিয়ায় মোবাইলে কথা বলা বিপজ্জনক। দিনের যে কোনো সময় মোবাইলে একটি স্ক্রিনশট ওঠে এবং তা চলে যায় সরকারের কাছে। ফলে ফোনে কিছু করাও সম্ভব না। দেশটিতে ধর্মের কোনো চর্চা করা হয় না, এমনকি পড়তেও দেওয়া হয় না। নাগরিকদের নাস্তিক হতে বাধ্য করা হয়। যদি কেউ ধর্ম পালন করে তাহলে তার জন্য রয়েছে কঠিন শাস্তি। উত্তর কোরিয়ার সরকার জনগণকে শুধু নিয়ন্ত্রণই করে না, তাদের জোর করে গোয়েন্দা হিসাবে ব্যবহার করা হয়। ভয়ভীতি দেখিয়ে নাগরিকদের বাধ্য করা হয় প্রতিবেশী দেশের কর্মকাণ্ডের উপর নজর রাখতে। এইভাবে দিনের পর দিন তারা অত্যাচারিত হয়ে আসছে। বাংলাদেশেও হয়তো এরকম স্বৈরশাসন কায়েম করতে চেয়েছিল শেখ হাসিনা, তবে ছাত্র জনতার ঐক্য সেটি সম্ভব হতে দেয়নি। উত্তর কোরিয়ার জনগণ কি পারবে এই স্বৈরশাসন ভাঙতে? সেটাই এখন দেখার বিষয়।